বাংলাদেশে চরম অরাজক পরিস্থিতি, আর এই অবস্থায় বাংলাদেশের অন্তর্বর্তী যে সরকার চলছে তার যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনি যে কোনো সময় ইস্তফাপত্র দিয়ে দিতে পারেন। তার ইস্তফাপত্র তৈরিও রয়েছে বলে আমরা একেবারে সেখানকার বিশ্বস্ত সূত্র থেকে জানতে পারছি। তিনি দেশ ছেড়ে পালাতে পারেন, অথবা যেভাবে সেনা অভ্যুত্থানের একেবারে সমস্ত রাস্তা তৈরি হয়ে গিয়েছে, সমস্ত পথ ইতিমধ্যেই তৈরি, এবং সেই জায়গা থেকে সেনার হাতে গ্রেফতারও হতে পারেন মোহাম্মদ ইউনূস। কিন্তু এই 9 মাস ধরে যে ইনিংসটা তিনি খেললেন, দ্বিতীয় ইনিংস খেলারও স্বপ্ন দেখছিলেন, এই 9 মাসে কি এমন ঘটলো যে আজ হঠাৎ তার এই দশা হলো? ফিরে দেখা যাক। আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। অর্থাৎ বাংলাদেশের দায়িত্ব পালনে ব্যর্থ ইউনূস। পারবেনই বা কি করে? পালা বদলের পর থেকে তো একের পর এক দায়িত্ব জ্ঞানহীনতারই পরিচয় দিয়েছে তদারকি ইউনূস সরকার। আইনের শাসন তলানিতে গিয়ে ঠেকেছে। হিন্দু মহিলাদের ধর্ষণ, খুন থেকে লুটপাট, পদ্মাপাড়ে একের পর এক লজ্জাজনক ঘটনা ঘটেছে। কিন্তু হাত গুটিয়ে থেকেছে ইউনূস প্রশাসন। একটি হিসেবেই তা স্পষ্ট। গত বছরের 21শে আগস্ট থেকে 31শে ডিসেম্বরের মধ্যেই পদ্মাপাড়ে 174টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে। এর মধ্যে হত্যাকাণ্ড 23টি, নারী নির্যাতনের ঘটনা 9টি, আর হিন্দুদের প্রার্থনাস্থলে হামলা 64টি। শুধু তাই নয়, ইউনূস জামানায় কারাগার মুক্ত হয়েছে একের পর এক সন্ত্রাসী। ঢাকার রাজপথে বুক ফুলিয়ে মিছিল করতে দেখা গিয়েছে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী সংগঠনকেও। এসবের পাশাপাশি ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বর বাড়িতে তাণ্ডব থেকে শুরু করে একের পর এক ইমারতের নাম পরিবর্তনের সাক্ষী থেকেছেন সকলে। এখানেই শেষ নয়, শিল্প ও গানের গলা টিপে ধরা হয়েছে ইউনূস জামানায়। এসবের বিরুদ্ধে গোটা বিশ্ব যখন সমালোচনায় সরব, উল্টে ভারত বিরোধী হাস্যকর আস্ফালন উড়ে আসতে শুরু করে ওই দিক থেকে। বাংলাদেশেও অবৈধ ভারতীয় একেবারে নাই আমি বলবো না, বাট আমি আপনাদের অনুরোধ করব, যদি থাকে আপনারা আমাকে একটু জানান। ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুষিনের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারে নাই। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন, ইন্ডিয়া পুষিন করতে পারবে না। এটা বিজিবির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা, আপনাদেরও সবাই একটু সহযোগিতা করেন। একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে পাকিস্তান প্রেমের বারবারন্ত। ঢাকা করাচি রুটে বিমান চলাচলের সিদ্ধান্ত কিংবা বাংলাদেশ পাকিস্তান সেনার মাখো মাখো ভাব কিছুই বাদ যায়নি। বেজিংয়ের সামনেও নত জানু হয় ঢাকা। পরিস্থিতি যে বেগতিক তা বোঝা গিয়েছে অনেক আগেই। গত অগস্ট থেকে 6 মাসে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে 136টি আন্দোলন হয় বাংলাদেশে। পথে নামেন পড়ুয়া থেকে শিক্ষকরা। ধীরে ধীরে জোরদার হতে থাকে নির্বাচনের দাবিও। কিন্তু নানা টালবাহানায় নির্বাচন এড়াতে থাকেন ইউনূস। এবার ইউনূস সেনা দ্বন্দ্ব চরমে। অবিলম্বে বাংলাদেশে নির্বাচন চায় সে দেশের সেনা। কার্যত কোন ঠাসা সে দেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রিপাবলিক বাংলা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি একেবারে মোহাম্মদ ইউনূসের চোখের সামনে একটা আয়না ধরলেন। এতবার করে বারবার ভারতের 7 সিস্টার্সের কথা বলছিলেন না মোহাম্মদ ইউনূস, এবার তিনি সেই কথা, যেভাবে তিনি আকাশকুসুম স্বপ্ন রচনা করছিলেন, সেই আকাশকুসুম স্বপ্নকে একেবারে বাস্তবের মাটিতে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন হিমন্ত বিশ্ব শর্মা। তিনি একটাই কথা বলেছেন, ভারতের তো একটা চিকেন স্নেক রয়েছে, যে চিকেন স্নেকের দিকে নজর রেখেছে বাংলাদেশ, চীন ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাংলাদেশের তো দুটো চিকেন স্নেক। যদি ভারতের চিকেন স্নেকে হামলা করা হয়, তাহলে কি ভারত চুপ করে বসে থাকবে, প্রত্যাঘাত করবে না? সেক্ষেত্রে তো প্রত্যাঘাতের জন্য বাংলাদেশের দুটো চিকেন স্নেক রয়েছে। কোথায় পালাবে ইউনূসরা? Eastern part of India called Seven Sisters. They are landlocked country.
গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম। খোয়াব ছিল আকাশ কুসুম। States of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. ঢাকাকে শিক্ষা দিতে বাণিজ্যে বড়সড় ধাক্কা দেয় দিল্লি, তাতেই বাংলাদেশের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। এবার সরাসরি হুঁশিয়ারি অসমের মুখ্যমন্ত্রীর। আমাৰ ভাৰতৰ এটা চিকেন নেক আছে আৰু বাংলাদেশৰ দুটা চিকেন নেক আছে। গতিকে আমাৰ এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমিতো দুটা চিকেন নেকক হামলা দিম। ইণ্ডিয়া এখন কিমান শক্তিশালী ৰাষ্ট্ৰ তাৰতো আপোনালোকে আন্দাজ অপাৰেশ্যন সিন্দুৰতে পাইছে। গতিকে বাংলাদেশক ইমান গুৰুত্ব দিয়া কথা নাই। ইটস এ স্মল কান্ট্ৰি আৰু ভাৰতৰ লগত তাৰ তুলনা নহয়। আমাদের তো একটা চিকেন, খুব সুন্দর বলেছেন, আমাদের তো একটা চিকেন নেই, তোমাদের তো দুটো চিকেন নেই। তো ওদেরও বোঝা দরকার যে কি বিপর্যয়ে আসতে পারে। আমরা বলছি না যে আমরা চট্টগ্রামের চিকেন নেকটা কেটে দেবো, আমরা এটাও বলছি না তার ওই অংশটা আমাদের হয়ে যাবে, বা রংপুরের কাছে চিকেন নেকটা আমরা নিয়ে নেবো, আমরা বলছি না। কিন্তু ওরা যদি বলে যে তোমাদের চিকেন নেক আমরা নিয়ে নেবো, তো শিলিগুড়ি করিডোর আমরা নিয়ে নেবো আর আমরা আঙুল চুষবো, এটা তো হতে পারে না। পদ্মাপাড়ে পালা বদলের পর থেকে হাস্যকর সব হম্বিতম্বি উড়ে আসতে থাকে। এবার সময় এসেছে ইউনুসপন্থীদের অকাত বুঝিয়ে দেওয়ার। সেটাই হয়তো করে দিলেন অসমের মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা। শুধু সন্ত্রাসবাদ দমনেই নয়, মাওবাদ দমনেও ভারতের তরফ থেকে একটাই নীতি নেওয়া হয়েছে, সেটা হলো জিরো টলারেন্স নীতি। আরও একবার মনে করিয়ে দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদী দমনে যেরকমভাবে সাফল্য এসেছে, ঠিক সেরকমভাবেই মাওবাদ দমনেও লাগাতার সাফল্য আসছে। এবার মাওবাদী খতম হলো সুকমায়। आतंकवाद हो या अशांति फैलाने वाले माओवादी, हमारी सरकार जीरो टॉलरेंस की नीति पर चलती है। পেহেলগাঁওয়ের সন্ত্রাসী হামলা, তার পরবর্তী সময়ে অপারেশন সিঁদুরের আবহে দেশের ভিতরেও লাগাতার মাও দমন অভিযান চলছে। ছত্তিশগড় জেলার রিজার্ভ গার্ড, স্পেশাল টাস্ক ফোর্স ও সিআরপিএফ টানা অভিযান চালাচ্ছে। গত বুধবারই মাওবাদীদের বিরুদ্ধে বড় সাফল্য পায় বাহিনী। গুলি লড়াইয়ে খতম হয় 26 জন মাওবাদী। এদের মধ্যে ছিল শীর্ষ মাওবাদী নেতা কেশব রাও ওরফে বাসব রাজু। এবার সুকমায় সাফল্য যৌথ বাহিনীর। মাও দমনে সুকমায় সাফল্য, কিস্তমার এলাকায় খতম এক মাওবাদী। এছাড়া বিজাপুর জেলার উসুর এলাকাতেও মাওবাদীদের বিরুদ্ধে অপারেশন। সম্প্রতি এলাকাতে 31 জন মাওবাদীকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। और मैं जो बोल रहा हूं इसके पीछे नरेंद्र मोदी सरकार के 10 साल का परिश्रम, बारीक आयोजन, इनकी विकास की भूख संतोषने के लिए किए गए प्लानिंग और पैसों का आवंटन है। और सुरक्षा ग्रिड को एक भी जगह गैप न रह जाए, इस तरह से हमने पुख्ता किया है। দেশের ভিতরকার শত্রুদের মুছে ফেলতে কোমর কষে ময়দানে নিরাপত্তা বাহিনী। মাওবাদকে খতম করতে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে বিএসএফও। এদিন বিএসএফ এর এক অনুষ্ঠানে গিয়ে বললেন অমিত শাহ, बीएसएफ ने लगभग 1,10,000 किलोग्राम ड्रग को भी ये 5 साल में पकड़कर नारकोटिक्स के खिलाफ की लड़ाई को भी मजबूत किया है। আগামী বছরের মার্চ মাসের মধ্যেও মাওবাদকে নির্মূল করার লক্ষ্য। নিরাপত্তা বাহিনী মাওবাদী প্রভাবিত রাজ্যগুলিতে ধারাবাহিক অভিযান চালাচ্ছে। আসছে একের পর এক সাফল্য। পালিয়ে পথ পাবে না দেশের ভিতরকার শত্রুরা। রিপাবলিক বাংলা।
পাকিস্তানের মদতেই ভারতে যতগুলো সন্ত্রাসবাদী কার্যকলাপ হয়েছে তার সমস্ত কিছুর পেছনেই রয়েছে পাকিস্তানের মদত, এবং ইসলামাবাদ নিজে সেই প্রত্যেকটা ঘটনার প্রমাণ দিচ্ছে। পেহেলগাঁওয়ের হামলার পর এখনো পর্যন্ত কি কি হয়েছে, ঠিক হামলার পর পাকিস্তান কি ধরনের কাজ করেছে তা আরও একবার স্মরণ করালেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। तो हमला आतंकवादियों पर किया था, मगर पाकिस्तान ने साबित कर दिया कि जो आतंकवाद यहां पर है वो पाक स्पॉन्सर है। পাকিস্তান ও সন্ত্রাসবাদ কাঁধে কাঁধ মিলিয়ে চলে, সন্ত্রাসকে লালন করে ইসলামাবাদ। বরাবর এই অভিযোগ করে এসেছে ভারত, আর স্বভাবসিদ্ধ ঢঙে সেই অভিযোগ অস্বীকার করে এসেছে পাকিস্তান। কিন্তু পেহেলগাঁও সন্ত্রাসের পরবর্তী ঘটনা পরম্পরা পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে। বিএসএফ এর অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, हमने तो हमला आतंकवादियों पर किया था, मगर पाकिस्तान ने साबित कर दिया कि जो आतंकवाद यहां पर है वो पाक स्पॉन्सर है। हमने कहीं पर भी पाकिस्तान के सिविलियन स्थानों पर हमला नहीं किया था। ऑपरेशन सिंदूर और उसके बाद की घटनाओं के कारण आज पाकिस्तान पूर्णतः एक्सपोज हो चुका है। বিশ্বের সামনে কিভাবে পাকিস্তানের পর্দাফাঁস হয়েছে এদিন তার ব্যাখ্যাও দিয়েছেন অমিত শাহ। कि भारत में जो टेररिज्म है वो पाक स्पॉन्सर है, क्योंकि जब पाकिस्तान के टेरर के अड्डों पर हमला किया, जवाब पाकिस्तान की सेना ने दिया। जो उनके आतंकवादी आका मारे गए, उनका जब नमाजे जनाजा जब हो रहा था, पूरी दुनिया ने देखा पाक सेना के आला अफसर इनके कॉफिन को कंधा भी दे रहे थे और वहां नमाज पढ़ने के लिए उपस्थित। আর এই সব কারণেই পাকিস্তানের আর মুখ লুকোনোর জায়গা নেই বলেই মনে করছেন অমিত শাহ। अब तक पाकिस्तान जो डिनाई कर रहा था वो आज दुनिया के सामने ऑपरेशन सिंदूर के बाद पूर्णतया एक्सपोज हो चुका है कि भारत में टेररिज्म पाक स्पॉन्सर टेररिज्म है। इसमें अब दुनिया में किसी को शंका नहीं रही। অপারেশন সিঁদুর নিয়ে এসব কথা বলতে গিয়ে বিএসএফ এর ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। बीएसएफ ने भी बॉर्डर नहीं छोड़ी थी, बीएसएफ भी मोर्चे पर थी। जब उस ओर से गोलाबारी हो रही थी, सेल चल रहे थे, गोलियां चल रही थी, बीएसएफ के जवानों ने भी 1 इंच भी पीछे हटे बगैर उनके गोली का जवाब गोले से देने का काम किया और उनको ये बता दिया कि बीएसएफ 24 घंटा 365 दिन तैनात है। পেহেলগাম সন্ত্রাসের পর ভারতের পরাক্রম দেখেছে বিশ্ব, ইসলামাবাদকে শিক্ষা দিয়েছে দিল্লি, সেই সঙ্গেই পাকিস্তানের সব মিথ্যাচারের পর্দাফাঁস করে দিয়েছে ভারত। রিপাবলিক বাংলা। দুদিনের ব্যবধানে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার যেটা দেখা যাচ্ছে যে প্রথমে 29শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন, জয়গাঁতে জোড়া সভা করবেন, এবং তার পাশাপাশি যেটা দেখা যাচ্ছে যে 31শে মে অর্থাৎ ঠিক দুদিন পরেই দুদিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁরও রয়েছে বেশ কিছু কর্মসূচি এবং সেই সঙ্গে সাংগঠনিক বৈঠক। 22 तारीख के हमले के जवाब में हमने 22 मिनट में आतंकियों के 9 सबसे बड़े ठिकाने तबाह कर दिए। जब सिंदूर बारूद बन जाता है तो नतीजा क्या होता है। অপারেশন সিঁদুরের পর বিকানেরে প্রথম জনসভা, সেখানে পাকিস্তানের উদ্দেশ্যে এভাবেই হুঙ্কার ছেড়েছিলেন নরেন্দ্র মোদী। পশ্চিম প্রান্তের রাজস্থান থেকে এবার পূর্ব প্রান্তের বাংলা, আগামী বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জয়গাঁয়ে আসছেন প্রধানমন্ত্রী।
ভুটান সীমান্তবর্তী এই এলাকা ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুটানের পাশাপাশি খুব কাছেই রয়েছে বাংলাদেশ। ভারতীয় বায়ুসেনার হাসিমারা ছাউনিও কাছাকাছি। আলিপুরদুয়ারই উত্তর পূর্ব ভারতের প্রবেশ পথ। এই জেলারই একদিকে রয়েছে চিকেন স্নেক। মোহাম্মদ ইউনূস যখন ভারতের 7 সিস্টার্স নিয়ে হাস্যকর আস্ফালন করছেন, তখন পড়শি দেশকে কড়া বার্তা দিতেই সভার জন্য প্রধানমন্ত্রীর জয়গা বেছে নেওয়া বলে মনে করছে রাজনৈতিক মহল। থেকে যে বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু চলে দিচ্ছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড মাঠে, এবং বিজেপি নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড মাঠ কিন্তু তারা পরিদর্শন করছেন। অপারেশন সিন্দুরের পরে প্রথমবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে বলুন, আলিপুরদুয়ারে আসছেন। তো সকল মানুষ ওনাকে দেখার জন্য, শোনার জন্য কিংবা তাকে স্বাগত জানার জন্য উৎসাহী হয়ে বসে আছে। ভূকৌশলগতভাবে এরকম একটি জায়গাতে প্রধানমন্ত্রী জনসভায় কি বলেন, শত্রু দেশগুলির প্রতি কি বার্তা দেন, আমরা অপেক্ষা করে আছি। 29 মে প্রশাসনিক ও জনসভা করবেন প্রধানমন্ত্রী। তার ঠিক দুদিনের মাথায় বঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুদিনের সফরে সাংগঠনিক বৈঠক করবেন অমিত শাহ। কথা বলবেন দলের সাংসদ বিধায়কদের সঙ্গে। বছর ঘুরলেই দামামা বেজে যাবে বিধানসভা ভোটের আগে। 26-এ নবান্ন দখলকে পাখির চোখ করে ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছে গেরুয়া ব্রিগেড। তার মধ্যেই দলের বঙ্গ নেতাদের ভোকাল টনিক দিতে শাহের রাজ্য সফর বলে সূত্রের খবর। নতুন বছরে কি নতুন সরকার হবে বাংলায়? পরিবর্তন হবে 1.5 দশকের মমতার জমানার? রিপাবলিক বাংলা। ঘরের ছেলে ঘরে ফিরলেন। পূর্ণম কুমার সাউ বিএসএফ জওয়ান, যিনি পাক রেঞ্জার্সদের হাতে অপহৃত হয়েছিলেন, আটক করা হয়েছিল তাকে, এবং তারপর প্রায় 1 মাস পরে তিনি বাড়িতে ফিরলেন। তার রিষড়ার বাড়িতে রীতিমতো উৎসবের আমেজ। গোটা রিষড়া জুড়ে মানুষ একেবারে তাকে নিয়ে মাথভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়েছিলেন। শুধু তাই নয়, যখন তিনি হাওড়া স্টেশনে তার ট্রেন এসে পৌঁছয়, সেই সময় থেকে রিষড়া যাওয়ার পথে পুরো সময়টায় শুধুমাত্র তাকে সংবর্ধনা, তাকে সুস্বাগত জানানোর পালা ছিল। পাকিস্তানে 22 দিনের বন্দি জীবন, দেশে ফেরার 9 দিন পর ঘরে ফেরা। শুক্রবার হাওড়া স্টেশনে পূর্বা এক্সপ্রেস পৌঁছতেই জওয়ানকে ঘিরে জনজোয়ার। ফুলমালায় বরণ পিকে সাউকে, পরিয়ে দেওয়া হয় তেরঙ্গা উত্তরীয়, ওঠে মুহুর্মুহু স্লোগান। জওয়ানকে স্বাগত জানাতে ওয়েলকাম লেখা একটি গেট বানানো হয় হুগলির রিষড়া বাগখাল এলাকায়। তৈরি রাখা হয় হুড খোলা গাড়িও। ব্যান্ড পার্টির সহযোগে বাগখাল থেকে র্যালি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পূর্ণম। এসে পৌঁছেছেন মাথভাঙা উচ্ছ্বাস, এবং এই মুহূর্তে পূর্ণম কুমার সাউকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে রিষড়াবাসী। তাকে হুড খোলা জিপে করে পূর্ণম সাউকে নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়িতে। 3 কিলোমিটার রাস্তা, একেবারে পূর্ণম কুমার সাউকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হচ্ছে। ঘরের ছেলেকে ঘরে ফিরতে দেখে আনন্দে কেঁদে ফেলেন পূর্ণমের বাবা। ছাড়িয়ে পাকিস্তান থেকে নিয়ে এসে তার জন্য আমি ধন্যবাদ। আপনার চোখের জলটা বোধহয় আজকে গোটা দেশের চোখের জল, আনন্দের। আমি খুশি আছি, আমার ছেলে আমার বাড়িতে এসে আছে। আমার ছেলে আমার দেশের জন্য রক্ষা করার জন্য যাবে। দেশবাসীর এই বিপুল ভালোবাসা উচ্ছ্বাসকে ধন্যবাদ জানান বীর পূর্ণম। এত লোকের ভালোবাসা কি বলবেন? এত লোক আপনাকে ভালোবাসছে, এত লোকের ভালোবাসা কি? ওনাদের ধন্যবাদ বলছি, ওনার জন্য আমি ইন্ডিয়াতে বাপস চলে আসলাম। এর থেকে ভালো কি ওনাদের অনেক আমার থেকে ধন্যবাদ দিচ্ছি কি ওনার জন্য আমি বাপস চলে আসলাম। আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশীদের ভিড়ে উৎসবের মেজাজ জওয়ানের বাড়িতে। রাঁধুনি ডেকে চলে রান্না বান্না, মেনুতে রাখা হয় পূর্ণমের পছন্দের সব পদ। আমাদের একটা দীপাবলি মনে করুন, মানে আমি আসছেন একজন, তো খুবই ভালো লাগছে স্যার। আজকে আমরা একটু ছোট সেলিব্রেশন করব, কেক কাটিং করব একটু, তো নো ডাউট খুবই ভালো লাগছে। আমার ফেভারিট খাওয়া লুচি, তরকারি, মিষ্টি। 14ই মে ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় পূর্ণমকে। দেশে ফিরে ভিডিও কলে কথা বলেন অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে। কর্মক্ষেত্রে যোগ দিলেও তখনই বাড়ি ফেরার অনুমতি পাননি তিনি। করা হয় স্বাস্থ্য পরীক্ষাও। সব বাধা কাটিয়ে 1 মাস পর ঘরে ফিরলেন বিএসএফ জওয়ান। রিপাবলিক বাংলা।
বিকাশ ভবনের সামনে অশান্তিতে অভিযুক্ত চাকরিহারাদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ কঠোরভাবে করা যাবে না, স্পষ্ট জানিয়ে দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হলো মধ্যশিক্ষা পর্ষদও কোনো রকম পদক্ষেপ করতে পারবে না। উল্টে যেটা বলা হয়েছে, তাদের যে আন্দোলন, সেক্ষেত্রে 200 জন ঘুরিয়ে ফিরিয়ে আন্দোলনকারী বিকাশ ভবনের বাইরে আন্দোলন চালিয়ে যেতে পারেন, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। চাকরিহারাদের অভিযানে গত 15ই মে এইভাবেই উত্তপ্ত হয়ে উঠেছিল বিকাশ ভবন চত্বর। শিক্ষকদের বেদম পিটিয়েছিল পুলিশ, রক্ত ঝরে সমাজ গড়ার কারিগরদের মারল পুলিশ, অথচ কেস খেলো আন্দোলনকারীরাই। পুলিশের পাঠানো নোটিশে জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। সেই মামলায় আন্দোলনকারীদের রক্ষা কবচ দিয়েছে আদালতের নির্দেশ। অশান্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না, ব্যবস্থা নিতে পারবে না মধ্যশিক্ষা পর্ষদও। সংগ্রামী যৌথ মঞ্চের বেশ কয়েকজন টিচারদেরকে এখনও সম্ভবত টার্গেটে রয়েছে, তাদেরকে বেছে বেছে কেস দেওয়া হচ্ছে। আমরা রয়েছি, আমরা আমাদের মতো করে আন্দোলন চালাবো, সুরক্ষা কবচ রয়েছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। আন্দোলনের পথে চলবে। এরই পাশাপাশি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ঘুরিয়ে ফিরিয়ে 200 জন অবস্থানে বসতে পারবেন, অবস্থান করতে পারবেন বিকাশ ভবনের উল্টো দিকে। 10 আন্দোলনকারীর নাম, ফোন নাম্বার পুলিশকে দিতে হবে। অস্থায়ী পরিকাঠামো তৈরি করে দিতে হবে রাজ্যকে। জল, বায়ো টয়লেটের ব্যবস্থা করবে পুরসভা। করে যে এটা বলেছেন এবং বলেছেন যে পুলিশের পক্ষ থেকে সমস্ত রকম জল বা টয়লেট এবং সেটের যে ব্যবস্থা করে দেবে। তো এখন যেহেতু আমরা অবস্থান বিক্ষোভই করছি এবং আমাদের আন্দোলনটা চালিয়ে নিয়ে যেতে হবে আমাদের রিভিউ পিটিশনের জন্য, এখন চলুক, এখন তারপরে পরবর্তীকালে কি হবে সেটা আমরা আলোচনা করি, সেটা সেই অনুযায়ী জানানো হবে। জায়গার ক্ষেত্রেও বলা হচ্ছে যে এই সেন্ট্রাল পার্ক বা বিকাশ ভবনের উল্টো দিকে আপনাদের বসার জন্য বলা হচ্ছে, কি বলবেন? না, যদি মহামান্য আদালত বলে থাকেন তাহলে সেটা অবশ্যই মেনে নেব, কিন্তু জায়গাটা তো ফ্যাক্ট নয়। আমরা যে কোনো জায়গা থেকে আন্দোলন করতে পারি, আমাদের দাবি যতক্ষণ না আদায় হচ্ছে ততক্ষণ আমাদের মুভমেন্ট চলবে। 4 জুলাই এই মামলার পরের শুনানি। ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি শিক্ষকদের। রিপাবলিক বাংলা। চাকরিহারাদের আন্দোলনকে বারবার শাসক দলের তরফ থেকে অপমান করা হয়েছে। কখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই চাকরিহারা আন্দোলনকারীদের সীমারেখা যাতে তারা লঙ্ঘন না করেন লক্ষণ রেখা মনে করিয়ে দিয়েছেন। আবার কখনো ফিরহাদ হাকিম বলেছেন এরা নাটক করছেন। আর এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা বললেন তাতে তো রীতিমতো তিনি গুন্ডা তকমা দিয়ে দিলেন এই চাকরিহারা আন্দোলনকারীদের। ক্ষোভে ফুঁসছেন আন্দোলনকারীরা। আমি কিছু বলার ভাষাই নেই। শাসকের দুর্নীতিতে পেটে লাথি পড়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। চাকরি ফেরতের দাবিতে পথে নেমেছেন চাকরিহারারা। আর পথে নামতেই জুটেছে পুলিশের লাঠি। এর প্রতিবাদ করতে গিয়েও রক্ষে নেই। একের পর এক কুকথা শুনতে হয়েছে। কখনো বক্তা মমতার বিশ্বস্ত সৈনিক ফিরহাদ, কখনো আবার কল্যাণ। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি। হুলিগানিজমের করার তো দরকার নেই। 50-তে ভেঙে ফেলছে, হেন করছে, সেটা তো বলতেই হবে আমাকে। কিন্তু অ্যাট দি সেম টাইম উই আর ভেরি মাচ সিম্প্যাথেটিক টু দেম। এটাই প্রথম নয়, আন্দোলনকারীদের এর আগেও শুনতে হয়েছে অজস্র কটূক্তি। ছোট করে দেখানো হয়েছে আন্দোলনকে। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য টিভিতে আনার জন্য। বিকাশ ভবনের সামনে অশান্তির পরও প্রায় একই বক্তব্য শোনা গিয়েছিল ফিরহাদ হাকিমের মুখে। দেখুন, এইভাবে মানুষের উপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে না। সুতরাং এটা তো নাটক হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন সীমা লঙ্ঘন করবেন না, তারপরে ফিরহাদ হাকিম বলছেন আপনারা নাটক করছেন। এটা প্রত্যাশিত এই সরকারের প্রতিনিধিদের কাছ থেকে, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবকিছু ছাপিয়ে গেলেন। তিনি গুন্ডা বলাতে বেশ কিছুটা ক্ষুব্ধ, হতাশ এ রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকারা। ওনারা কখনো আমাদের নাটকবাজ বলেন, কখনো আমাদের গুন্ডা বলেন।
আসলে কি হয় জানেন, মানুষ যখন না নিজের দায় এড়াতে চায়, নিজে যখন দোষী প্রমাণিত হয়ে যায়, তখন সেই দোষের ভাগিদার অন্য কাউকে করার জন্য তাদের বিরুদ্ধে অনেক কিছু বলে। মনে পড়ে কল্যাণ বাবু, আপনি বিধানসভা ভেঙেছিলেন না? গুন্ডামো কাকে বলে? নীতিগ্রস্ত সরকার, যার বর্তমানে এখানে একজন লোক আপনি লাগিয়ে রেখেছিলেন, গুন্ডামো তো তাকে বলে। শাসকের দুর্নীতির মাসুল গুনতে হচ্ছে চাকরি খুইয়ে। দুর্নীতি ঢাকতেই কি দোষারোপ আর লাঠি ভরসা শাসকের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।